আসসালামু আলাইকুম, সুষম খাবার প্রতিদিনে জানাই স্বাগত। আজকে আমরা জানবো আমাদের হাঁটুর ব্যথা, কমন একটা সমস্যা, সেটার সম্পর্কে করণীয় এবং প্রতিকার নিয়ে। আমরা জানি যে আমাদের দেহের ভেতরে অনেক গুরুত্বপূর্ণ অর্গানগুলো আছে, তার প্রত্যেকটা অঙ্গই আমাদের গুরুত্বপূর্ণ, কিন্তু সেখানে হাঁটুটা যে কীরকম গুরুত্বপূর্ণ সে সম্পর্কে জানবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যে বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার কিশোর মহাজন, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হসপিটাল। প্রথমেই জানতে চাচ্ছিলাম যে হাঁটুর গুরুত্ব, মানে হাঁটুটার গুরুত্ব কেমন? আমরা চোখের গুরুত্ব জানি, কানের গুরুত্ব জানি, মানে হাঁটুর গুরুত্ব অনেক বেশি। অন্য সব জয়েন্টের মতোই হাঁটুর একটা আলাদা গুরুত্ব আছে। বেশি গুরুত্বটা হচ্ছে যেহেতু আমরা হাঁটাহাঁটিটা মূলত আমাদের শরীরের সম্পূর্ণ ভরটা গিয়ে কিন্তু হাঁটুর উপরেই পড়ে, এবং অ্যাকচুয়ালি আমরা যখন কোথাও মুভমেন্ট করি বা দৌড়াদৌড়ি করি, হাঁটাহাঁটি করি, খেলাধুলা করি, হাঁটুর উপরে গিয়ে কিন্তু প্রেশারটা পড়ে। এখন হাঁটু যদি মজবুত থাকে, শক্ত থাকে, তাহলে হাঁটুতে কোনো সমস্যা হয় না। কিন্তু হাঁটু যদি দুর্বল থাকে বা হাঁটুতে যদি কোনো সমস্যা তৈরি হয়, পরবর্তীতে হাঁটু মানে ব্যথার সৃষ্টি করে এবং জীবনযাত্রার মানে একটু কষ্ট হয়ে যায় আর কি। এই যে হাঁটুর ব্যথায় ভুগে নাই এমন রোগী মনে হয় মানে কোনো নাই কেউ। দেখা যায় যে একটু বয়স হতে হতে, বিশেষ করে আমি মহিলাদের কথা যদি বলি, যে প্রত্যেকেরই হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা আছেই। এখন হাঁটুর ব্যথাটা অ্যাকচুয়ালি কেন হয়? হাঁটুর ব্যথার বিভিন্ন কারণ আছে। অ্যাকচুয়ালি আমরা যদি খুব কমন কিছু জিনিস নিয়ে আলোচনা করি, প্রথমত একদম আর্লি এজ থেকে, ছোট বাচ্চাদের থেকে হাঁটু ব্যথা শুরু হতে পারে। আরেকটা হতে পারে ইনজুরি বা আঘাতজনিত কারণে, সবচেয়ে কমন যেটা পাই আমরা। ইনজুরি হলে আপনার হাঁটুতে পেশি আছে, বিভিন্ন লিগামেন্ট আছে, টেন্ডন আছে, প্যাটেলা নামে একটা বোন আছে যেটা সামনের দিকে থাকে, আমাদের ছোট একটি বোন, ওটা তো ইনজুরি হলে ফেটে যেতে পারে, খুবই ভালনারেবল। এবং ওই ইনজুরির কারণে হাঁটুতে হঠাৎ করে ফুলে যেতে পারে খেলাধুলায় আঘাত পেলে, এবং রোগী অনেক সময় হাঁটতে পারে না, সাথে সাথে হাঁটার উপর একটা ব্যাঘাত ঘটে। এবং এছাড়াও আপনার আরেকটি কমন কজ হচ্ছে বয়সজনিত কারণ। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বয়স বাড়লে, আমাদের 40 পার হলেই মূলত আমাদের হাঁটুতে অনেকের একটু ব্যথা চলে আসে। ব্যথাটা হয় মূলত হাঁটুর কার্টিলেজটা ক্ষয় হয়ে যাওয়ার কারণে। হাঁটুর আমাদের মাঝখানে, দুই হাঁটুর মাঝখানে একটা ছোট একটা কার্টিলেজ আছে, হাইলিং কার্টিলেজ। তো এটা বয়স বাড়তে বাড়তে আস্তে আস্তে এটা ডিজেনারেটিভ বা ক্ষয় শুরু হয়। তো ক্ষয় হতে হতে এক পর্যায়ে গিয়ে পাতলা হয়ে যায়। পাতলা হয়ে গেলে তখন হাঁটুর উপরের বা নিচের বোন দুটা ফ্রিকশন হয়। ফ্রিকশন হওয়ার কারণে যে প্লেটটা আমাদের ফ্রিকশন প্রিভেন্ট করতো, ওইটা না থাকার কারণে তখন আস্তে আস্তে ব্যথা তৈরি হয়। এবং এই ব্যথা অনেক সময় হাঁটতে বসতে বেড়ে যেতে পারে, প্রার্থনা করার সময়, নামাজ পড়ার সময় বেড়ে যেতে পারে, এবং দূরে কোথাও যাওয়ার সময় রোগী অনেক কমপ্লেন করে যে আমরা হাঁটতে পারছি না। সমস্যাগুলো তখন একটু দেখা দেয়। এছাড়া আরও কিছু কমন কাজ আছে, আমরা সেটা বলি ইনফ্ল্যামেটরি কজ বা বাতজনিত কারণ। এটা সম্পূর্ণ আলাদা। এটা আপনার কাজ করলে কিন্তু ব্যথাটা কমে যাবে, আচ্ছা, এবং বিশ্রামে থাকলে এই ব্যথাটা বেড়ে যাবে। সম্পূর্ণ উল্টা। খুব গুরুত্বপূর্ণ কথা। বাতজনিত এই হাঁটুর ব্যথাতে এই ধরনের একটা রোগীর হিস্ট্রি দেয়। মানে ওয়ার্কিং বা অ্যাক্টিভিটিতে থাকলে এটা সম্পূর্ণ ভালো থাকে, যখনই বিশ্রামে যাবে বা রোগী যখন একটু শুতে যাবে তখনই এই ব্যথাটা একটু বেড়ে যায়। এবং সকালের দিকে ঘুম থেকে ওঠার পর রোগী একটা কমপ্লেন দিবে যে আমার সকালবেলা একটু বেশি ব্যথা করে। এটা আধা ঘন্টা হতে পারে বা চেয়ে বেশি হতে পারে। এটা আমরা বাতের ইনফ্ল্যামেটরি একটা আর্থ্রাইটিসের দিকে আমরা ইউজুয়ালি চিন্তা করি, এবং পরবর্তীতে আমরা পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম করি। আরও একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা হচ্ছে এটা মেটাবলিক বলে থাকি, গাউট, ইউরিক অ্যাসিড জনিত। ইউরিক অ্যাসিড জনিত গাউটি আর্থ্রাইটিস। অনেক সময় ইউরিক অ্যাসিড বেশি থাকলেও ব্যথা হয় না, ওইটা আমরা অ্যাসিমটোমেটিক বলে থাকি, ওই ক্ষেত্রে কোনো চিকিৎসা প্রয়োজন হয় না। কিন্তু যদি ব্যথা দেখা যায়, ওই ক্ষেত্রে হাঁটু ফুলে যেতে পারে, লাল হয়ে যেতে পারে, সিভিয়ার ব্যথা হতে পারে। মানে এই ব্যথাটা হচ্ছে অসহনীয় ব্যথা। সাধারণত কাদের হয় এটা? এটা যেটা আপনার ইনফ্ল্যামেটরি, এটা একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে ইউজুয়ালি। মানে একটা পারিবারিক একটা ইতিহাস থাকতে পারে, অথবা অনেক সময় কোনো ইতিহাস ছাড়াও হতে পারে, যে কারো হতে পারে, কোনো বয়স স্পেসিফিক নেই এখানে, ছোট থেকে বড় সবারই যে হতে পারে। এছাড়া রিমোটয়েড আর্থ্রাইটিস আছে, স্পন্ডাইলো আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, আমরা এগুলো বলে থাকি বিভিন্ন আর্থ্রাইটিসের ক্যাটাগরি অনুযায়ী। এগুলোতে হাঁটু মূলত এফেক্টেড হয় আর কি। ওজনের সাথে কি কোনো সম্পর্ক আছে? যে ওবেসিটি, ওজনের সাথে একটা বড় সম্পর্ক হচ্ছে, আপনাদের যেহেতু শরীরের পুরো ভারটা হাঁটু নিচ্ছে,
যদি ওজনটা বেশি হয় এটা হাঁটু নিতে পারে না, মানে ওয়েট আমাদের হাইট অনুযায়ী ওয়েট যদি বেশি হয়ে যায় এটা প্রপোর্শনেটলি হাঁটুর উপর একটা প্রেশার তৈরি করে, তখন কার্টিলেজটা আস্তে আস্তে কি পাতলা হতে থাকে, ডিজেনারেটিভ চেঞ্জটা আগে শুরু হয়ে যায়, বয়সের আগে শুরু হয়ে যায়। তো ওই ক্ষেত্রে রুগীরা অনেক আর্লি এজে মানে অনেক কম বয়সেই হাঁটু ব্যথা নিয়ে আমাদের কাছে চলে আসে, 35-40 পর্যন্ত যাওয়া লাগে, মানে তার আগেই রুগীরা অনেক সময় ব্যথা নিয়ে চলে আসে। আঘাতজনিত যে হাঁটুতে ব্যথাগুলো হয় জি। অনেক সবসময় যে জেনেটিক্যালি নিয়ে আসে তা তো না, না। হঠাৎ করে তারা আঘাত পেয়েছে ওরকমও আসতে পারে। সেই ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসাটা আপনারা কিরকম করে দেন? হ্যাঁ, আঘাতজনিত কারণে যেমন খুব কমন আমরা যে পেশেন্টগুলো পাই, যেমন খেলাধুলা করতে গিয়ে অনেকে আঘাত নিয়ে আসে, ম্যাক্সিমাম পেশেন্ট এভাবে আসে খেলাধুলার কারণে, ফুটবল খেলা বা ক্রিকেট খেলাতে পড়ে গিয়ে বা আঘাতজনিত কারণে ব্যথা নিয়ে আসে। তখন ওই ক্ষেত্রে আমরা প্রাথমিক একটা চিকিৎসা বলি যেটা আপনারা বাসায় বা তৎক্ষণাৎ করতে পারবেন, সেটা হচ্ছে জয়েন্ট প্রোটেকশন। মানে আপনি জয়েন্টটাকে নড়াচড়া কম করবেন, রেস্ট দিবেন, বিশ্রাম। জয়েন্টটাকে অ্যাটলিস্ট 7 থেকে 10 দিন বিশ্রাম দিতে হবে, হাঁটাহাঁটি কম করতে হবে। তারপর আইস কম্প্রেশন দিতে বলি, বরফ দিলে আপনার ওই যে সোয়েলিংটা আস্তে আস্তে রিজলভ হয়ে যায়, কারণ এগুলো ইনজুরির কারণে কিন্তু একটা সোয়েলিং চলে আসে। এরপর আমরা অনেক সময় ক্র্যাপ ব্যান্ডেজ দিই, মানে জায়গাটা যাতে একটু নড়াচড়া কম হয়। হ্যাঁ, আর একটা অ্যাডভাইস দিয়ে হচ্ছে এলিভেশন করে রাখা, মানে পাটাকে একটু উঁচু করে রাখা যাতে সোয়েলিংটা যাতে না আসে। ম্যাক্সিমাম সোয়েলিংটা যদি না আসে তখন ব্যথা কিন্তু কম হয়, কারণ সোয়েলিং আসলে এটা ওই জয়েন্টের আশেপাশে একটা প্রেশার তৈরি করে ব্যথা তৈরি করে। এটাই মূলত আমরা প্রাথমিকভাবে রোগীদের পরামর্শ দিই আর কি। এটা তো ধরেন আঘাত পেয়েছে ডাক্তারের কাছে আসলো, তখন আসার আপনি আগেই শুরু করতে পারবেন। না আপনি বললেন তখন, কিন্তু সাধারণ মানুষরা ঘরে থেকে কি করে বুঝবে যে আমাকে এখন ডাক্তারের কাছে যেতে হবে? জি, হ্যাঁ, এটা আসলে ব্যাপারটা হচ্ছে যখন যদি আঘাতজনিত কারণ হোক বা যে কোনো রোগজনিত কারণ বা বয়সজনিত কারণ হোক, যদি দেখা যাচ্ছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের বেশি আমার হাঁটু ব্যথা কমছে না বা হাঁটু আমাকে কষ্ট দিচ্ছে বা আমার জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাচ্ছে, তখন এটা দেরি না করে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এই ক্ষেত্রে ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিলে ভালো উপকার পাওয়া যেতে পারে আর কি। হাঁটুর ক্ষয় রোগটা যে হলো, তার তো রোগীর তো বাসায় সমস্যা শুরু হয়ে যাবে, চিকিৎসকের কাছে আসলে তিনি কি ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শনাক্ত করবেন? হ্যাঁ, আসলে প্রাথমিকভাবে আমরা এক্স-রে দিয়ে থাকি, হাঁটুর একটি এক্স-রে দিই, এবং হাঁটুর ভিতরের যে স্ট্রাকচারগুলো আছে ওগুলো আপনার কতটুকু ক্ষতির সম্মুখীন হয়েছে বা কী অবস্থায় আছে এটা দেখার জন্য আমরা অ্যাডভান্স মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড দিয়ে থাকি আর কি, যে আল্ট্রাসাউন্ডটা আমরা জয়েন্টে করি। তো ওটাতে ভিতরে কোনো প্রবলেম বা কোনো ডিজেনারেটিভ চেঞ্জ থাকলে ওটাও চলে আসে, এবং যদি এগুলোতে আমরা রোগ ধরে ফেলতে পারি তাহলে আমরা পরবর্তীতে আগাই না। যদি দেখা যাচ্ছে এখানে কোনো ডাউট আছে তখন আমরা এমআরআই একটা পরীক্ষা আছে, এমআরআই অফ নি জয়েন্ট, এটা আমরা করে থাকি। এটা একটু দামি, এজন্য আমরা এটা হোল্ড করি, আগে প্রাথমিক ট্রিটমেন্টগুলো দিয়ে রোগীকে ভালো করার চেষ্টা করি। আমার একটা প্রশ্ন, পিআরপিটা কি? পিআরপি সম্বন্ধে যদি একটু দর্শককে বুঝায় বলতেন। পিআরপি হচ্ছে আমরা যেটা বলে থাকি প্লাটেলেট রিচ প্লাজমা। ওকে, প্লাটেলেট রিচ প্লাজমা এটা একটা থেরাপি। এটা মূলত যেসব ক্ষেত্রে ইনজুরি হচ্ছে বা রিজেনারেশনের দরকার, মানে আমরা যেটা ক্ষয় পূরণ করার জন্য দরকার হচ্ছে, ওই ক্ষেত্রে আমরা এটা অনেক সময় দিয়ে থাকি আর কি। তো এটা একটা সুবিধা হচ্ছে বাইরের কোনো মেডিসিন এখানে অ্যাপ্লাই করা হচ্ছে না, মানে রোগীর রক্ত থেকে নিয়েই এই প্লাজমাটা তৈরি করা হচ্ছে, যেখানে প্লাটলেট অনেক বেশি থাকবে। ওই প্লাটলেটে কিছু গ্রোথ ফ্যাক্টর আছে, বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর থাকাতে ওইটা আমরা স্পেসিফিকভাবে নিতে যদি দিই, হাঁটুতে যদি দিই, তো ওটা কাটলেজটা আস্তে আস্তে রিপেয়ার করে, স্লোলি কাজ করে, একটু ধৈর্য ধরা লাগে, বাট মানে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাওয়া যায় যদি অপেক্ষা করা হয় আর কি। আমরা এতক্ষণ শুনলাম যে হাঁটুর ব্যথা হলে কি করব, চিকিৎসা ইত্যাদি ইত্যাদি। এখন হাঁটুর ব্যথা আমরা হতেই দিব না, পরিত্রাণ চাই, কিভাবে উপায়? হাঁটুর ব্যথা আসলে না হওয়ার জন্য আমাদের কিছু মেজারমেন্ট নিতে হবে, যেটা আমরা আর্লি এজ থেকে শুরু করতে পারি। যেমন স্কুল গোয়িং চিলড্রেন যারা আছে, যারা স্কুলে যাচ্ছে, ওদের খেলাধুলার ক্ষেত্রে আমরা মনোনিবেশ করতে পারি, যেমন সাইকেল চালানো, সাঁতার কাটা, তারপরে বিভিন্ন ক্রিকেট ফুটবল খেলার মধ্যে এগুলোতে আসলে লিগামেন্টগুলো একটু মজবুত হয়, হাঁটু বা যে কোনো জয়েন্ট এগুলো একটু স্ট্রেংথ বাড়ে। এবং যেটা দেখা যাচ্ছে যে ওই যাদের অ্যাক্টিভিটি কম তাদের ক্ষেত্রে এগুলো ডিজেনারেশনটা তাড়াতাড়ি আসে, বা ব্যথা বা কোনো কারণে অল্প কিছু আঘাত পেলে ব্যথা চলেছে, মানে ওই ফ্লেক্সিবিলিটিটা কমে যায়। একটা টেন্ডনের যে ফ্লেক্সিবিলিটি, লিগামেন্টের যে ফ্লেক্সিবিলিটি, এটা ওই এক্সারসাইজ না করার কারণে কমে যায়। তো আমরা বলি যে খেলাধুলা অবশ্যই করতে হবে, খেলাধুলা খুবই ভালো,
এবং খেলাধুলার পাশাপাশি বয়স হয়ে গেলে তো আসলে অত সুযোগ থাকে না, ওই ক্ষেত্রে আমরা বলি আপনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা একটু হাঁটেন, এবং যদি পারেন ইনডোর অ্যাক্টিভিটিগুলো করতে পারেন, ইনডোর গেমসগুলোতে ইনভলভ হতে পারেন, ব্যাডমিন্টন বা এগুলো ছোটখাটো গেমস। তাহলে তো দেখা যাচ্ছে যে আজকালকার ছেলে মেয়েদের যারা ইনডোর গেমসে বসে মোবাইল ল্যাপটপে যে খেলাধুলাগুলো করে তাদের হার তো এখন থেকেই, হ্যাঁ এটা খুবই মানে এখন থেকে খুবই আমাদের উদ্বেগের বিষয় যে সবাইকে আসলে বোঝাতে হবে যে ব্যাপারটা যে ট্র্যাডিশনাল নিয়মটাই হচ্ছে বেস্ট, যেটা আমরা আগে থেকে করে এসেছি, যে খেলাধুলা অবশ্যই মাঠে করতে হবে, ওই মোবাইল বা ডিভাইসে খেলাধুলার মধ্যে ওই ইয়াটা আসবে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকলে আলটিমেটলি মানে বডির যে স্ট্রেংথ এটা কিন্তু আসবে না। হাড়ের ক্ষয় নিয়ে যে কথাগুলো বললাম, আমরা বললাম যে হাড়কে আমরা মজবুত করব, হাড়কে মজবুত করব, সেটা মজবুত করার জন্য একদমই যে ছোটবেলাটার কথাটাও আসছে, খাদ্যের ভূমিকাটা কতটুকু? খাদ্যের ভূমিকা অবশ্যই অনেক বেশি, কারণ আমাদের হাড়ের যে বেসিক যে ইনগ্রেডিয়েন্টস মানে হাড় যে উপাদানগুলো দিয়ে তৈরি, ওগুলোতে আপনার ক্যালসিয়াম, ভিটামিন ডি, প্যারাথাইরয়েড হরমোন, হ্যাঁ এগুলোর খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো আমাদের খাবার দাবারগুলোতে যদি ক্যালসিয়াম রিচ ফুড থাকে, ভিটামিন ডি রিচ ফুডগুলো থাকে, তাহলে দেখা যাচ্ছে আমাদের ছোটোবেলা থেকেই ওদের মানে বাচ্চাদের বোনগুলো হেলদি হয়, স্ট্রং হয় এবং মজবুত থাকে। পাশাপাশি খেলাধুলা এবং সূর্যের আলোতে এক্সপোজার, মানে ভিটামিন ডি তৈরি করার জন্য সূর্যের আলো বেস্ট, এটা যদি মিনিমাম 30 মিনিট যদি থাকা যায় তাহলে খুবই বেস্ট। তাহলে ওই অ্যাক্টিভিটির মাধ্যমে খাওয়া দাওয়ার মধ্যে অবশ্যই একটা বিশাল অবদান আছে আমাদের বোন গ্রোথ করার জন্য, বোনকে শক্ত করার জন্য। ক্যালসিয়াম রিচ বিভিন্ন ফুড আছে আমাদের কাছে, যেমন মাংস, যে কোনো ধরনের মাংস, মাছ, তারপরে আপনার ডিম, ডিমের মধ্যে ভিটামিন ডি আছে, এবং দুধ সবচেয়ে, ডেয়ারি মিল্কটা হচ্ছে খুব বেস্ট একটা সোর্স। ছোট মাছ, হ্যাঁ বিভিন্ন ধরনের খাবারের মধ্যে আমাদের ক্যালসিয়াম এবং মিনারেল থাকে, জিঙ্ক থাকে, ম্যাঙ্গানিজ থাকে, এগুলো আমাদের বডি হাড় গঠনের জন্য দরকার। আমাদের দেশে খুব কার্যকরী একটা চিকিৎসা আসছে, হাঁটু রিপ্লেসমেন্ট, এই সম্পর্কে যদি একটু বলতেন, বিশেষ করে চট্টগ্রামে। হাঁটু রিপ্লেসমেন্টটা অ্যাকচুয়ালি যখন খুব অ্যাডভান্স ডিজিজটা হয়ে যায়, ট্রিটমেন্ট না করার কারণে বা অবহেলা করলে যেটা হয়, অথবা অনেক সময় ডিজিজের কারণে হতে পারে, মানে একটা ডিজিজ প্রোগ্রেস যদি হতে থাকে কন্টিনিউয়াস, তাহলে ওইটা কাটলেসটা পুরোটা ডেস্ট্রয় করে ফেলবে। তখন ওই ক্ষেত্রে আমাদের হাঁটুর উপরের এবং নিচের বোনটা পুরোটা একটার সাথে একটা অ্যাটাচ হয়ে যায়, তখন রুগীরা হাঁটতে পারে না, পা বসাতে পারে না। হ্যাঁ, তখন ওই ক্ষেত্রে নি রিপ্লেসমেন্ট সার্জারি করা লাগে, অর্থোপেডিক সার্জনরা করে থাকেন। তো ওই ক্ষেত্রে একটা প্লেট বসানো হয় আর কি, দুইটার মাঝখানে ফ্রিকশন প্রিভেন্ট করার জন্য, এবং এটা মোটামুটি একদম যারা হাঁটতে পারে না তাদের জন্য মোটামুটি একটা ভালো একটা অপশন, যেমন অন্য কোনো চিকিৎসা এখানে কাজ করছে না, পিআরপি বা অন্য কোনো ট্রিটমেন্ট এখানে দেওয়ার কোনো অপশন নেই, কারণ এখানে কাটলেজটাই তো পুরোটাই ডেস্ট্রয় হয়ে গেছে বা ডিজেনারেশন হয়ে গেছে। ওই ক্ষেত্রে নি রিপ্লেসমেন্ট সার্জারিটার দরকার হয়, এটার আউটকাম মোটামুটি ভালো। চট্টগ্রামের সুবিধাটা কেমন আছে? চট্টগ্রামে আছেন বিভিন্ন সার্জনরা করে থাকেন, তবে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে অপারেশনটা করলেই হচ্ছে না, অপারেশনটা করার পর রিহ্যাব, পুনর্বাসনটা খুবই ইম্পর্টেন্ট। যে অপারেশন করার পর অনেক দিন রুগী কিন্তু হাঁটতে পারে না, গ্র্যাজুয়ালি রুগীকে স্টেপ বাই স্টেপ আমরা কিছু ব্যায়াম দিয়ে থাকি। হাঁটুর যে আশেপাশে আমাদের যে মাসেলগুলো আছে এগুলো তখন একটু শুকিয়ে যায়, ব্যবহার না করার কারণে যে কোনো মাসেল শুকিয়ে যাবে, তো এই মাসেলগুলোকে স্ট্রেন করার জন্য আমরা কিছু ব্যায়াম দিয়ে থাকি। স্টেপ বাই স্টেপ ব্যায়াম, বিভিন্ন রকমের ব্যায়াম দিয়ে আমরা হাঁটুটাকে আস্তে 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 এটাকে ফ্লেক্সিবল করি, এবং হাঁটুকে মানে হাঁটার জন্য মানে পরিপূর্ণরূপে তৈরি করা, যেটা বলে আর কি পুনর্বাসনটা। তো এটার জন্য ফিজিক্যাল মেডিসিন এবং অর্থোপেডিক্স দুইটা কম্বিনেশন। যে আমাদের দেশে ফিমেলের সংখ্যাও তো মহিলাদের সংখ্যা অনেক বেশি, মেনোপজ যে মহিলারা আছে তাদের কি হাঁটুর ক্ষয়টা একটু বেশি হয়? এটা খুব সুন্দর একটি প্রশ্ন। আসলে পোস্ট মেনোপোজাল ওমেন যারা আছে ওদের আসলে বডিতে ইস্ট্রোজেনটা একটু ডেফিসিয়েন্সি হয়ে যায়, যেটা মেনোপোজ সময় থাকে। ইস্ট্রোজেন কমে গেলে ইউজুয়ালি বোনে আমাদের যে বোনের বিভিন্ন সেল থাকে, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, কিছু হচ্ছে বোন তৈরি করে, কিছু বোন ক্ষয় করে, দুইটার মধ্যে একটা ব্যালেন্স থাকে আর কি। তো যখন ইস্ট্রোজেনটা কমে যায় তখন যেটা ক্ষয় করে ওটা আপার হ্যান্ড নিয়ে ফেলে, মানে হাড় ক্ষয়ের যে সেল সে কিন্তু একতরফা কাজ করতে থাকে, আর হাড় যে তৈরি করে সে কিন্তু ওভাবে কাজ করতে পারে না। তো ওই ক্ষেত্রে হাড় ক্ষয় সারা শরীরেই কিন্তু সমানভাবে হতে থাকে, এবং যেগুলোতে বেশি প্রেশার পড়ে ওগুলোতে গিয়ে তাড়াতাড়ি ধরে, যেমন হাঁটুটাতে ক্ষয় চলে আসে, ব্যথা চলে আসে, ফুলে যায়, হাঁটতে পারে না, কাজ করতে পারে না, এগুলো একটু পোস্ট মেনোপজাল এজে বেশি হয়। মানে এই ক্ষেত্রে কি করণীয়, মানে আগে থেকে সতর্ক হওয়ার জন্য কি করবে? সতর্ক হওয়ার জন্য ওই যে বললাম আপনার, ওই যে
আমাদের স্কুল গোয়িং এজ থেকে আমাদেরকে এই জিনিসটার উপর গুরুত্ব দিতে হবে, খেলাধুলা, এক্সারসাইজ, অ্যাক্টিভিটি। এবং যখন আমাদের ব্যথা শুরু হবে প্রাথমিক স্টেজে, তখন আমাদের কিছু ব্যায়াম কিন্তু চালিয়ে যেতে হবে, এবং হাঁটুটা যাতে ভালো থাকে। যে কাজগুলো করলে আমার হাঁটু ব্যথা হচ্ছে, কাজগুলো থেকে আমাকে বিরত থাকতে হবে। যে কাজগুলো করে আমি মানে নিয়ম জীবনযাত্রার মান চেঞ্জ করে আমি হাঁটুকে ভালো রাখার ব্যবস্থা করতে হবে, তাহলে হাঁটুটা ভালো থাকবে এবং বেশি ওষুধ খাওয়া লাগবে না, এবং হাঁটুর ব্যথা থেকে সহজে একটা ভালো পরিত্রাণ মিলবে আর কি। হাঁটু রোগীদের জন্য ব্যায়াম সম্পর্কে যদি একটু বলতেন। হাঁটু রোগীদের আসলে নির্ভর করতেছে হাঁটুর রোগটা কোন ধরনের রোগ ধরা পড়লো আর কি। হাঁটুর যদি কোনো বাতের রোগ ধরা পড়ে তাহলে এক ধরনের ব্যায়াম হবে, হাঁটুর যদি ক্ষয় থাকে তখন ব্যায়ামটা অন্যরকম হবে। যদি বাত রোগ হয় ইউজুয়ালি আমরা হাঁটুর মুভমেন্ট, রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ দিয়ে থাকি, মানে হাঁটু ভাঁজ করা ছাড়া, মানে হাঁটুকে সোজা করা, হাঁটুকে ভাঁজ করা, এবং হাঁটু যাতে ফিক্স না হয়। আচ্ছা। কারণ বাত রোগগুলোতে দেখা যাচ্ছে যে হাঁটু জয়েন্টটা স্টিফ হয়ে যাচ্ছে, একটা ইনফ্লামেশন চলার কারণে হাঁটুর মধ্যে হাঁটুটা ফিক্স হয়ে যাচ্ছে, এবং এরপরে এটা যদি এক্সারসাইজ করা না হয় রোগী কিন্তু হাঁটতে পারে না। এটা শুধুমাত্র বাতের ক্ষেত্রে। আর যেটা কমন অস্টিওআর্থ্রাইটিস যেটা বলি, অস্টিওআর্থ্রাইটিস অফ নি জয়েন্ট, যেটা বয়সজনিত কারণে হচ্ছে, ওখানে আমরা স্পেসিফিক হাঁটুর কোয়াড্রিসেপস মাসেল যেটা আছে ওইটা স্ট্রেনথেনিং এক্সারসাইজ দিয়ে থাকি, মানে হাঁটুকে সোজা করে ধরে রেখে টান টান করে 30 সেকেন্ড আপ করে রাখা, এলিভেট করে রাখা, এবং এরপরে রেস্ট দেওয়া, হাঁটুর নিচে একটা বালিশ বা ছোট কিছু দিয়ে ওটার উপরে পা টান টান করে ধরে রাখা। তাহলে হাঁটুর আশেপাশে যে স্ট্রাকচারগুলো আছে ওগুলো মোটামুটি মজবুত হচ্ছে, লিগামেন্ট বা মাসেল, এগুলো তখন একটু মজবুত হয়। এবং এই যে দীর্ঘমেয়াদী যে ব্যথাগুলো হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে শুধুমাত্র ব্যায়াম করে রোগীরা কিন্তু ভালো আছে, কোনো ব্যথার ওষুধ লাগছে না কিন্তু। আচ্ছা আচ্ছা। এবং এটা একটা অনেক স্টাডি আছে। ভালো কথা। হ্যাঁ, তো আমরা রোগীদেরকে যেটা ম্যাক্সিমাম সময় বলি, আপনি ওষুধ যত কম খেতে পারেন, ব্যায়াম যত করতে পারেন তত ভালো। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় রোগীরা ব্যায়ামকে অবহেলা করে, ওষুধের দিকে বেশি ঝুঁকি থাকে। আর আমাদের লোকজন তো আসলে মানে ডাক্তারের কাছে যাওয়া মাত্রই ওষুধ দিল না কেন অসন্তুষ্ট হয়ে যায়। অসন্তুষ্ট হয়ে সেটাই। তা আমরা ওই প্রচারেই তো প্রচার, আমরা প্রচার মাধ্যমে এটাই তো বলতে চাচ্ছি যে আপনারা ওষুধ একটু কম খেয়ে আমরা যদি নিয়ম কানুন মানি তাহলে তো ভালো থাকা যায়। তা আমার মনে হয় যে আজকের এই সামগ্রিক যে আলোচনা সব কিছু থেকে আপনি দর্শকের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতেন যে হাঁটুকে ভালো রাখার জন্য। আসলে হাঁটু যেহেতু আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অস্থিসন্ধি, হাঁটুর যত্ন আমাদের একদম প্রথম থেকে নিতে হবে, বাচ্চাদের থেকে শুরু করে বয়স গড়ানো পর্যন্ত, বয়স্ক হওয়া পর্যন্ত। যেটা আমি প্রথমে বলেছি, খেলাধুলা প্রতি আমাদের মনোনিবেশ দিতে হবে, এবং বাচ্চাদেরকে খেলাধুলার সময় দিতে হবে, খেলাধুলার জন্য স্পেস দিতে হবে, এবং বাচ্চাদেরকে অবশ্যই সূর্যের আলোতে নিয়ে যেতে হবে। এটা বাচ্চা বলে না, যে কোনো বয়সে সবাইকে সূর্যের আলোতে অবশ্যই একটু এক্সপোজার থাকতে হবে, যাতে সারা শরীরের বিভিন্ন জয়েন্টগুলো এবং বোনগুলো যাতে একটু ভিটামিন ডি পায়, ভিটামিন ডিটা যাতে তৈরি হয়, তাহলে বোনের গ্রোথটা একটু ভালো হবে, স্ট্রং হবে। পাশাপাশি যখন একবার ডিজিজ হয়ে যাবে বা কোনো রোগ ধরা পড়বে, তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের তত্ত্বাবধান অনুযায়ী থেকে যে ব্যায়ামগুলো পরামর্শ দেওয়া হবে ওই ব্যায়ামগুলো অবশ্যই সুন্দরভাবে মেনে চললে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে ওষুধ বেশি খাওয়ার প্রয়োজন পড়ে না, শুধুমাত্র ব্যায়াম করেই কিন্তু অনেক রোগী কিন্তু ভালো থাকে। অনেক ধন্যবাদ। আমরা সেই সাথে দর্শককে সচেতন করবার জন্য ডাক্তারের যে পরামর্শ ছিল সেই সাথে আরেকটা বিষয় সংযুক্ত করতে চাই, যে ছোটবেলা থেকে আসলে সুষম খাদ্যে অভ্যস্ত হতে হবে। খাবারটা যদি সুষম না হয়, 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধের পাশাপাশি যে খাবারটা হবে সেটা অবশ্যই সুষম হতে হবে। সুষম খাবারটার মধ্যেই কিন্তু আমার প্রোটিন থাকবে, ক্যালসিয়াম থাকবে, ভিটামিন ডি থাকবে, তাহলে হাড় মজবুত হবে। আশা করছি আজকের অনুষ্ঠান থেকে দর্শক যা শুনলো তা মানবে এবং ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।